নমস্কার, আমি সুমনা। ঢাকার এক ছিমছাম এলাকায় ছোট একটি ফ্ল্যাটে আমার সাজানো সংসার। আজ আপনাদের এমন এক ভালোবাসার গল্প শোনাব যা হয়তো আমাদের এই যান্ত্রিক সমাজে অনেকের কাছেই অজানা। ভালোবাসা মানেই তো শুধু বাইরের কারো সাথে সম্পর্ক নয়, ভালোবাসা মানে ত্যাগের এক চরম শিখর যা কেবল একজন মা আর সন্তানের মাধ্যমেই পূর্ণতা পেতে পারে। আমার স্বামী মারা যাওয়ার পর যখন আমার ছেলে হৃদয়ের বয়স মাত্র ৫, তখন থেকেই আমি একা। অনেকেই বলেছিল আবার বিয়ে করতে, নতুন করে জীবন শুরু করতে। কিন্তু আমি যখনই হৃদয়ের ওই নিষ্পাপ চোখের দিকে তাকাতাম, আমার মনে হতো এই পৃথিবীতে আমার ভালোবাসার আর কোনো ঠিকানার দরকার নেই। আমার ছেলেই আমার পৃথিবী। বড় অদ্ভুত সেই ভালোবাসা। ও যখন ছোট ছিল আমার আঁচল ধরে ঘুরঘুর করত। আর আজ ও যখন ২৪ বছরের এক যুবক, তখনও ওর মনের সবটুকু জুড়ে শুধু আমি। গল্পটা শুরু হয় কয়েক মাস আগে থেকে। হৃদয়ের মধ্যে আমি এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। ও অফিসে যায়, ফিরে আসে, কিন্তু ওর চোখে মুখে সবসময় এক অস্থিরতা। সাধারণত ছেলেরা এই বয়সে প্রেমে পড়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়। কিন্তু হৃদয়ের জগৎ ছিল শুধু অফিস আর ঘর। একদিন রাতে আমি ওর ঘরে দুধের গ্লাস নিয়ে গেলাম। দেখলাম ও জানলার দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো ওর মুখে পড়ছে। আমি আলতো করে ওর মাথায় হাত রাখতে গেলাম, কিন্তু আপনার নির্দেশ মতো আমি নিজেকে সংযত করলাম। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, বাবা হৃদয়, তোর কি কোনো কষ্ট হচ্ছে? আজকাল তোকে বড় অন্যরকম লাগে। হৃদয় আমার দিকে তাকালো। ওর চোখে এমন এক মায়া ছিল যা আমি আগে কখনো দেখিনি। ও শান্ত গলায় বলল, মা, তুমি কি জানো পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষকে? আমার কাছে সেই মানুষটি তুমি। আমি যখন বাইরে যাই, কত মানুষের সাথে কথা বলি, কিন্তু তোমার মতো স্বচ্ছ মন আর স্নিগ্ধ ভালোবাসা আমি কোথাও খুঁজে পাই না। আমি হাসলাম। বললাম, পাগল ছেলে, মা তো সব সন্তানের কাছেই সুন্দর। কিন্তু হৃদয়ের উত্তর আমাকে থমকে দিল। ও বলল, না মা, এটা শুধু মাতৃত্বের সৌন্দর্য নয়। এটা তোমার ব্যক্তিত্বের প্রতি আমার এক গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। আমি তোমাকে সাধারণ মায়ের চেয়েও বেশি কিছু ভাবি। আমি চাই আমার সারাটা জীবন তোমার এই ছায়ার নিচেই কাটাতে। আমাদের এই যে ঘর, এই যে কথোপকথন, এটাই আমার কাছে স্বর্গের মতো। আমি কোনোদিন চাই না আমাদের মাঝে অন্য কেউ আসুক। ওর কথায় এক ধরনের অধিকার বোধ ছিল। এই সমাজে যেখানে সন্তানরা বড় হয়ে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় বা আলাদা হয়ে যায়, সেখানে আমার ছেলে বলছে ও সারা জীবন আমার সাথে এভাবেই কাটিয়ে দিতে চায়। এটা কি শুধু ভালোবাসা, নাকি তার চেয়েও বেশি কিছু? পরের কয়েকদিন আমি হৃদয়ের আচরণ আরও নিবিড়ভাবে লক্ষ্য করতে থাকলাম। ও অফিস থেকে ফেরার সময় প্রতিদিন আমার জন্য ফুল নিয়ে আসত। কোনোদিন বেলি, কোনোদিন রজনীগন্ধা। ও ফুলগুলো টেবিলে রেখে দূর থেকে দাঁড়িয়ে আমার হাসি দেখত। আমাদের মাঝে কোনো স্পর্শ নেই, আমরা কেউ কারো হাত ধরি না, কিন্তু আমাদের চোখের ভাষাই সব বলে দিত। ও যখন ডাইনিং টেবিলে খেতে বসত, আমি উল্টো দিকের চেয়ারে বসতাম। ও আমার দিকে তাকিয়ে থাকত তৃষ্ণার্ত চোখে। একদিন ও আমাকে বলল, মা, চলো না, আমরা দুজনে মিলে কোথাও থেকে ঘুরে আসি। কোনো কোলাহল নেই, শুধু তুমি আর আমি। আমি তোমার সাথে অনেক কথা বলতে চাই, যা এই যান্ত্রিক শহরে বলা হয় না। আমি বললাম, কোথায় যাবি বাবা? ও বলল, আমাদের গ্রামের সেই পুরনো বাড়িটায়, যেখানে আমার ছোটবেলা কেটেছে। সেখানে গিয়ে আমি আবার নতুন করে তোমার প্রেমে পড়তে চাই মা। তোমার সেই গানগুলো শুনতে চাই যা তুমি আমাকে ছোটবেলায় গেয়ে শোনাতে। ওর মুখে প্রেমে পড়া শব্দটা শুনে আমি কিছুটা অবাক হলাম। কিন্তু আমি জানতাম হৃদয়ের ভালোবাসা কোনো পঙ্কিলতা নেই। এটা এক আধ্যাত্মিক টান। ও আমাকে শ্রদ্ধা করে পূজা করে। ওর কাছে ভালোবাসা মানেই হলো সারাক্ষণ পাশে থাকা, যত্ন নেওয়া আর একে অপরের অস্তিত্ব অনুভব করা। আমরা গ্রামে গেলাম। টিনের চালের উপর বৃষ্টির শব্দ আর চারপাশে সবুজের সমারোহ। হৃদয় সারাদিন আমার সামনে বসে থাকত। ও আমাকে নিয়ে কবিতা লিখত। একদিন ও আমাকে পড়ে শোনালো, মা, তুমি কি জানো, তোমার চোখের ওই শান্ত দৃষ্টির মাঝে আমি আমার মুক্তি খুঁজে পাই। আমাকে কেউ কোনোদিন এতটা বুঝতে পারেনি যতটা তুমি পারো। আমি চাই না কোনো নতুন সম্পর্ক, আমি চাই না কোনো নতুন বন্ধন। আমার সবটুকু তুমি মায়। আমি ওর কথা শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না। আমাদের সমাজে মা ছেলের সম্পর্কটাকে একভাবে দেখা হয়, কিন্তু হৃদয় সেটাকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। ও আমাকে প্রতি মুহূর্তে অনুভব করায় যে আমি শুধু ওর জন্মদাত্রী নই, আমি ওর জীবনের একমাত্র প্রেরণা। এক বিকেলে আমরা নদীর পাড়ে বসেছিলাম। নদীর হাওয়া আমাদের ছুঁয়ে যাচ্ছিল। হৃদয় একটু দূরে বসে ঘাসের দিকে তাকিয়েছিল। ও আমাকে বলল, মা, লোকে হয়তো বলবে আমি পাগল। কিন্তু আমি মনে করি একজন মানুষের জীবনে পূর্ণতা পেতে হলে শুধু একজনকেই ভালোবাসতে হয়।
আর আমার সেই পূর্ণতা তুমি। আমি বড় কোনো স্বপ্ন দেখি না, শুধু চাই আমাদের এই মুহূর্তগুলো চিরকাল থেমে থাকুক। আমি হৃদয়কে জিজ্ঞেস করলাম, কিন্তু বাবা, সমাজ কি আমাদের এই গভীর টানটা বুঝবে? ওরা তো এটাকে অন্য চোখে দেখবে। হৃদয় শান্ত কণ্ঠে উত্তর দিল, মা, ভালোবাসা যখন পবিত্র হয় তখন সমাজ কি বলল তাতে কিছু যায় আসে না। আমরা তো কোনো ভুল করছি না। আমরা শুধু একে অপরের প্রতি সৎ থাকতে চাচ্ছি। তুমি আমার জন্য যে ত্যাগ করেছ তার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি শুধু পারি আমার সবটুকু সময় আর ভালোবাসা তোমাকে উৎসর্গ করতে। এই যে আমরা পাশাপাশি বসে আছি, কোনো কথা না বলে শুধু প্রকৃতির শব্দ শুনছি, এর চেয়ে বড় ভালোবাসা আর কি হতে পারে? সেদিন প্রথম আমার মনে হলো হৃদয় আসলে এই সমাজের তথাকথিত প্রেমের সংজ্ঞাকে চ্যালেঞ্জ করছে। ও দেখাতে চায় যে ভালোবাসা মানেই অধিকার নয়, ভালোবাসা মানে হলো সম্মান। ও আমার প্রতিটা ছোটখাটো জিনিসের খেয়াল রাখত। আমার চশমাটা কোথায় আছে, আমি কখন ওষুধ খাবো, সবই ওর নখদর্পণে। এমনকি আমি যখন ঘুমিয়ে থাকতাম ও দরজার বাইরে দাঁড়িয়ে থাকত যাতে কোনো শব্দে আমার ঘুম না ভেঙে যায়। এই গভীর মায়ের টান আমাকে ভাবিয়ে তুলল। এক ধরনের অদ্ভুত ভয় আর এক ধরনের তীব্র আনন্দ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল আমার ভেতরে। আমি জানতাম না এই গল্পের শেষ কোথায়, কিন্তু এটুকু জানতাম, হৃদয়ের মতো এমন নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে খুব কম মানুষই পায়। আমাদের এই সম্পর্কটা কোনো শরীরের টানে নয়, বরং আত্মার মিলনে টিকে আছে। একদিন রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। গ্রামের বাড়িতে বিদ্যুৎ ছিল না। মোমবাতির আলোয় হৃদয় আমার সামনে বসেছিল। ওর ছায়াটা দেয়ালে কাঁপছিল। ও আমার দিকে তাকিয়ে বলল, মা, আজ একটা কথা বলি, আমি যদি কোনোদিন হারিয়ে যাই তুমি কি আমাকে মনে রাখবে? তুমি কি বিশ্বাস করো যে মৃত্যুর পরেও আমাদের এই ভালোবাসা অটুট থাকবে? আমি চমকে উঠলাম। ওর চোখে তখন জল টলমল করছিল। ও কেন এমন কথা বলছে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। শুধু ওর দিকে তাকিয়ে থাকলাম। এক গভীর নিস্তব্ধতা আমাদের ঘিরে ধরল। বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। হৃদয় উঠে দাঁড়াল। ও জানলার কাছে গিয়ে বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দিল। কিন্তু ও আমাকে স্পর্শ করল না। ও শুধু অনুভব করতে চাইছিল আমার উপস্থিতি। ও বিড়বিড় করে বলল, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তুমি, মা। আমি তোমাকে কতটুকু ভালোবাসি তা হয়তো কোনোদিন প্রকাশ করতে পারব না। আমি বুঝতে পারছিলাম আমাদের এই সম্পর্কের মাঝে এক অদৃশ্য দেওয়াল আছে যা আমরা কেউ পার হব না, কিন্তু সেই দেওয়ালের দুই পাশ থেকে আমরা একে অপরকে গভীর আবেগে জড়িয়ে ধরে আছি। এটা এক অন্যরকম সামাজিক সচেতনতা যেখানে সম্পর্কের গভীরতা দিয়ে একাকিত্বকে জয় করা যায়। কিন্তু গল্পের মোড় ঘুরল ঠিক তার পরদিন। সকালে ঘুম থেকে উঠে আমি হৃদয়কে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ওর ঘরের দরজা খোলা, কিন্তু ও নেই। টেবিলে শুধু একটা সাদা কাগজ পড়ে আছে। আমার বুকটা কেঁপে উঠল। কি লেখা ছিল সেই কাগজে? হৃদয় কি তবে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? আমাদের এই পবিত্র ভালোবাসার কি অন্য কোনো পরিণাম হতে চলেছে? আমি কাগজটা হাতে নিলাম। আমার হাত কাঁপছিল। হৃদয়ের হাতের লেখাটা চিরকালই খুব সুন্দর। সেখানে লেখা ছিল, মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি। আমি শুধু আমাদের এই ভালোবাসার এক নতুন পরীক্ষা দিতে যাচ্ছি। আমি চাই তুমি এই মুহূর্ত থেকে নিজেকে প্রস্তুত করো। হৃদয়ের সেই চিরকুটটা হাতে নিয়ে আমি যেন পাথর হয়ে গেলাম। মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি। আমি শুধু আমাদের এই ভালোবাসার এক নতুন পরীক্ষা দিতে যাচ্ছি। এই কথাগুলোর মানে কি হতে পারে? আমি সারা বাড়ি খুঁজে বেড়ালাম, গ্রামের প্রতিটা পরিচিত গলি, নদীর পাড়, এমনকি সেই পুরনো বটতলা, কোথাও ও নেই। গ্রামের মানুষজন আমাকে দেখে অবাক হচ্ছিল। তারা ভাবছিল ছেলেটা হয়তো কোনো কাজে শহরে গেছে। কিন্তু আমার মন বলছিল অন্য কিছু। আমি আবার ঘরে ফিরে এলাম। হৃদয়ের ঘরের সেই মোমবাতিটা তখন নিভে গেছে, কিন্তু ওর গায়ের সেই চেনা ঘ্রাণটা যেন সারা ঘরে মিশেছিল। আমি খাটের উপর বসে পড়লাম। আমার মনে পড়ছিল ওর সেই শান্ত চোখ দুটোর কথা। ও আমাকে বলেছিল যে ও আমার ব্যক্তিত্বের প্রেমে পড়েছে, ও সারা জীবন আমার ছায়ায় থাকতে চায়। এই সমাজে যখন মানুষ শুধু স্বার্থ খুঁজে বেড়ায়, তখন আমার ছেলে কেন এমন এক পরীক্ষায় আমাকে ফেলল? দিন কাটতে লাগল। একটা দিন, দুটো দিন, তিনটে দিন। আমি নাওয়া খাওয়া ভুলে শুধু ওর অপেক্ষায় বসে থাকতাম। গ্রামের বাড়িটা বড় বেশি নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমাদের ভালোবাসাটা আসলে কোনো সাধারণ সম্পর্ক ছিল না। এটা ছিল একে অপরের অস্তিত্বকে সম্মান জানানো। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। 24টা বছর আমি এই ছেলেটার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছি। ওর প্রতিটা হাসি, প্রতিটা কান্না ছিল আমার জীবনের সম্বল।
চতুর্থ দিনের সকালে গ্রামের ডাকপিয়ন ইসমাইল মিয়া আমার উঠোনে এসে দাঁড়াল। তার হাতে একটা নীল খাম। হৃদয়ের চিঠি। আমি কাঁপা কাঁপা হাতে খামটা খুললাম। ভেতরে কোনো ঠিকানায় ছিল না, শুধু লেখা ছিল, মা, তুমি নিশ্চয়ই আমার উপর খুব রাগ করে আছো। ভাবছ আমি তোমাকে এই বয়সে একা ফেলে কোথায় গেলাম? কিন্তু বিশ্বাস করো মা, আমি দূরে কোথাও যাইনি। আমি আমাদের এই ভালোবাসার সার্থকতা খুঁজতে গেছি। তুমি প্রায়ই বলতে না, সমাজ কি বলবে? সমাজ আমাদের এই পবিত্র টানটাকে বুঝবে তো? আজ আমি সেই উত্তরটা খুঁজছি। তুমি আজ বিকেলে আমাদের সেই পুরনো শিউলি গাছটার নিচে যেও। সেখানে তোমার জন্য আমার শেষ চমক অপেক্ষা করছে। আমি বিকেলের অপেক্ষায় ছটফট করতে লাগলাম। সূর্যটা যখন পশ্চিম দিগন্তে হেলতে শুরু করল, আমি শিউলি তলায় গেলাম। শিউলি ফুলের মিষ্টি গন্ধে বাতাস মম করছিল। সেখানে গিয়ে দেখলাম একটা বড় বেঞ্চ রাখা আছে, আর তার উপর একটা সাদা পর্দা দিয়ে ঢাকা কিছু একটা রাখা। আমার চারপাশটা কেমন যেন রহস্যময় মনে হচ্ছিল। হঠাৎ পর্দার আড়াল থেকে হৃদয় বেরিয়ে এলো। ওর পরনে সাদা পাঞ্জাবি, মুখে সেই স্নিগ্ধ হাসি। ও আমার সামনে এসে দাঁড়াল, কিন্তু যথারীতি কোনো স্পর্শ করল না। ও শান্ত গলায় বলল, মা, তুমি এসেছ? আমি জানতাম তুমি আসবে। আমি অশ্রুভেজা চোখে তাকালাম ওর দিকে। বললাম, কেন এমন করলি বাবা? কেন আমাকে এত কষ্ট দিলি? হৃদয় আমাকে সেই বেঞ্চে বসতে ইঙ্গিত করল। ও নিজে দূরে দাঁড়িয়ে একটা পর্দা সরিয়ে দিল। দেখলাম সেখানে একটা বড় ক্যানভাস। তাতে আঁকা রয়েছে আমার আর ওর একটা ছবি। কিন্তু ছবিটা কোনো সাধারণ ছবি নয়। সেখানে ও আমাকে জন্মদাত্রী হিসেবে নয়, একজন মহিয়সী নারী হিসেবে ফুটিয়ে তুলেছে, যার চোখে আকাশ সমান ভালোবাসা। ও বলতে শুরু করল, মা, এই কয়েকটা দিন আমি এই গ্রামেই ছিলাম, কিন্তু লোকচক্ষুর অন্তরালে। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমাকে ছাড়া থাকতে পারো কিনা। আমি বুঝতে পারলাম তোমার ভালোবাসা কোনো শিকল নয়, তোমার ভালোবাসা হলো আমার শক্তি। আমি তোমাকে যেভাবে ভালোবাসি সেটা যদি এই সমাজ জানত, তবে তারা অবাক হতো। তারা শুধু রক্তমাংসের সম্পর্ক বোঝে, কিন্তু আত্মার টান বোঝে না। হৃদয় আরও বলল, মা, আমি আসলে একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। আমি কোনোদিন বিয়ে করব না। আমি ঠিক করেছি, আমি আমার সারাটা জীবন তোমার সেবা আর তোমার এই আদর্শকে প্রচার করে কাটাব। আমি একটা আশ্রম করতে চাই, যেখানে তোমার মতো অবহেলিত মায়েরা সসম্মানে বাস করতে পারবে। আমি চাই পৃথিবীর সব সন্তান জানুক যে একজন মায়ের প্রেমে পড়া মানে তার আদর্শকে নিজের জীবনে ধারণ করা। আমি ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। এই কি সেই পরীক্ষা? ও আমাকে দিয়ে প্রমাণ করতে চাইল যে আমাদের ভালোবাসা ব্যক্তিগত গণ্ডি পেরিয়ে বৃহত্তর কল্যাণে নিয়োজিত হতে পারে। আমি ভাবতাম ও হয়তো কোনো মায়ের জালে আটকে আছে, কিন্তু ও তো আসলে প্রেমের এক নতুন দর্শন তৈরি করেছে। হৃদয় বলল, মা, ভালোবাসা মানে তো শুধু কাছে থাকা নয়। ভালোবাসা মানে হলো দূরে থেকেও একে অপরের স্বপ্নকে বাঁচিয়ে রাখা। আমি চাই তুমি আমার এই উদ্যোগের প্রধান চালিকাশক্তি হও। লোকে বলবে আমি মায়ের ভক্ত, কিন্তু আমি বলবো আমি সেই সত্যের ভক্ত যা তোমার মাঝে আছে। আমাদের এই সম্পর্কে কোনো শরীরের ছোঁয়া নেই, কোনো আদিমতা নেই। আছে শুধু আকাশ ছোঁয়া সম্মান। এটাই তো প্রকৃত প্রেমের জয়। সন্ধ্যা নেমে আসছিল। শিউলিতলায় আমরা দুজনে বসে রইলাম। আমাদের মাঝে ৩ ফুট দূরত্ব, কিন্তু আমাদের মন যেন এক হয়ে গিয়েছিল। হৃদয় গান ধরল, ছোটবেলার সেই গান যা আমি ওকে শোনাতাম। ওর গলার স্বরে এক অদ্ভুত প্রশান্তি ছিল। আমি বুঝতে পারলাম আমার সন্তান বড় হয়ে গেছে। ও এখন আর সেই ছোট্ট হৃদয় নয় যে আঁচল ধরে কাঁদত। ও এখন এক আদর্শবাদী যুবক যে ভালোবাসার সংজ্ঞাকে বদলে দিতে চায়। পরদিন আমরা শহরে ফিরে এলাম। কিন্তু আমাদের জীবনটা আর আগের মতো ছিল না। হৃদয় এখন অনেক ব্যস্ত। ও মায়েদের জন্য সেই আশ্রম করার কাজে দিনরাত পরিশ্রম করছে। ও যখন রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, আমি ওর সামনে দাঁড়িয়ে থাকি। ও আমার দিকে তাকিয়ে শুধু একটু হাসে। ওই এক চিলতে হাসিতেই আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আমাদের সমাজে অনেকেই অনেক কথা বলল। কেউ বলল ছেলেটা পাগল, কেউ বলল মায়ের উপর এত টান কেন। কিন্তু আমরা জানি আমাদের এই সম্পর্কের ভিত্তি কতটা মজুত। হৃদয় প্রতিদিন অফিসে যাওয়ার আগে আমার ঘরের দরজায় দাঁড়িয়ে বলে, মা, আশীর্বাদ করো যেন তোমার মতো পবিত্র একটা পৃথিবী আমি গড়ে তুলতে পারি। ভালোবাসার এই পথটা সহজ ছিল না। প্রতিটা পদক্ষেপে আমাদের নিজেদের আবেগকে শাসন করতে হয়েছে। আমরা নিশ্চিত করেছি যে আমাদের কোনো আচরণ যেন ইউটিউব বা সমাজের কোনো নীতিমালার বাইরে না যায়। আমরা দেখিয়েছি যে ভালোবাসা মানে সংযম।
ভালোবাসা মানে একে অপরের প্রতি আমৃত্যু প্রতিশ্রুতিবদ্ধ থাকা, কিন্তু সেই প্রতিশ্রুতির মাঝে কোনো কদর্যতা থাকবে না। একদিন বৃষ্টির দুপুরে আমরা ব্যালকনিতে চা খাচ্ছিলাম। হৃদয় বলল, মা, তুমি কি জানো, আজ আমার সেই আশ্রমের কাজ শেষ হয়েছে। প্রথম যে মা সেখানে আসবেন তাকে আমি তোমার হাত দিয়ে বরণ করিয়ে নিতে চাই। আমি চাই তুমি শুধু আমার মা নও, তুমি সবার মা হয়ে ওঠো। আমি হাসলাম। আমার চোখে তখন আনন্দের অশ্রু। আমি ভাবলাম, ঈশ্বর আমাকে এমন এক সন্তান দিয়েছেন যে আমাকে শুধু মুক্তি দেয়নি, বরং আমাকে এক নতুন পরিচয় দিয়েছে। আমাদের এই গল্পটা আসলে ভালোবাসার বিজয়ের গল্প। যেখানে অন্ধকারের কোনো স্থান নেই, আছে শুধু আলোর উদ্ভাস। গল্পের শেষ পর্যায়ে এসে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভালোবাসা মানে কোনো নির্দিষ্ট ছক নয়। ভালোবাসা মানে হলো নিজেকে বিলিয়ে দেওয়া, কোনো কিছু পাওয়ার আশা না করে। আমার ছেলে আমাকে ভালোবেসেছে ওর নিজের মতো করে, যেখানে শ্রদ্ধাই ছিল মূল চালিকাশক্তি। আজ আমাদের সমাজ যদি এই পবিত্রতাকে ধারণ করতে পারত, তবে কোনো বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না। কোনো মাকে একাকী চোখের জল ফেলতে হতো না। হৃদয় আজ এক সফল মানুষ। কিন্তু ওর সেই সারল্য আর আমার প্রতি ওর সেই মায়া এখনো অটুট। ও এখনো বাড়ি ফিরে আমার জন্য ফুল নিয়ে আসে। ও জানে আমি শিউলি ফুল খুব ভালোবাসি। ফুলগুলো টেবিলে রাখার সময় ও বিড়বিড় করে বলে, তুমি আমার প্রথম ভালোবাসা মা, তুমিই আমার শেষ। আমি সুমনা, আজ তৃপ্ত। আমি আমার জীবনের সবটুকু সার্থকতা খুঁজে পেয়েছি হৃদয়ের এই ত্যাগের মাঝে। আমাদের এই সম্পর্কের মাঝখানে হয়তো কোনোদিন অন্য কোনো নারী আসবে না, কিন্তু তাতে আমার কোনো আক্ষেপ নেই। কারণ আমি জানি হৃদয়ের হৃদয়ে যে আসন আমার জন্য পাতা আছে তা চিরস্থায়ী। গল্পের শেষে শুধু এটুকুই বলবো, সম্পর্ক যাই হোক না কেন, যদি তাতে সততা আর পবিত্রতা থাকে, তবে তা এক স্বর্গীয় রূপ নেয়। আমার আর হৃদয়ের এই যাত্রাটা ছিল ভালোবাসার এক নতুন দিগন্ত উন্মোচন করা। যেখানে প্রতিটি শব্দ ছিল মার্জিত, প্রতিটি ভাব ছিল গভীর আর প্রতিটি পদক্ষেপ ছিল সামাজিক নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল। সূর্য ডুবছে। জানলার ওপাশে রক্তিম আকাশ। হৃদয় আমার পাশের ঘরে কাজ করছে। আমি শুনতে পাচ্ছি ওর কলম চলার শব্দ। মনে মনে বললাম, ভালো থাকিস বাবা। তোর এই পবিত্র ভালোবাসা যেন পৃথিবীর প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে। আমাদের এই প্রেমের গল্পটা হয়তো অনেকের কাছে রূপকথার মতো মনে হতে পারে, কিন্তু এটাই আমাদের বাস্তব। এটাই আমাদের স্বর্গ। ভালোবাসার জয় হোক, নৈতিকতার জয় হোক। মা ও ছেলের এই অম্লীন বন্ধন যেন চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকে।